আমি কতবার বলবো আমি বিবাহিত। বাড়িতে আমার স্ত্রী আছে। মাত্র ২ দিন হয় আমার বিবাহ হয়েছে। আপনারা বলছেন আমাকে এই মেয়েকে বিয়ে করতে হবে? কোনো কালেই এটা সম্ভব না আমার দ্বারা। হঠাৎ একজন বুড়ো লোক বলল, ভাব মারো মিয়া আমাগো লগে, মাইয়া নিয়া রাত বিরাতে ফষ্টি নষ্টি করবা, আর ধরা খাওয়ার পর বলবা আমি বিবাহিত। এরকম কত কাহিনী দেখলাম। এগুলো এখন চলে না। তাড়াতাড়ি কবুল বইলা বিদায় হও গ্রাম থাইকা। আরিয়ান মনে মনে ভাবছে, চাঁদনি ঠিকই বলেছিল, এত রাতে গ্রামে আসা ঠিক হয় নাই। কি একটা মুসিবতে পড়লাম আমি। যদি জানতাম এরকম ঘটনা ঘটবে আমার সাথে, তো কোনো কালেই আমি এত রাতে গ্রামে আসতাম না। এই রায়ানের বাচ্চাকে আমি দেখে নেব শহরে গিয়ে, বন্ধু নামের কালসাপ শালা। ওরে যদি কাইটটা কুচি কুচি না কইরা বুড়িগঙ্গায় না ভাসাইতো, আমার নামও মিরাজ মাহমুদ আরিয়ান না। কেন যে আর বুদ্ধিস হয় না, এত রাতে গ্রামে আসলাম। এই মিয়া কি ভাবো, তাড়াতাড়ি কবুল বলো। আর বিদায় হও এহেনতে। দেখেন, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি বিবাহিত। তুমি মিয়া কবুল বলবা নাকি গণদোলাই খাবা? মাইরে হাত পা ভেঙে একবারে চাঙ্গে তুলে রাখবো। আরিয়ান আশেপাশে তাকিয়ে দেখল, না হলেও ৫০ জন লোক তার আশেপাশে দাঁড়িয়ে আছে। এখন যদি সে এই মেয়েকে বিয়ে না করে, তাহলে গণদোলাই নিশ্চিত। কিন্তু কিভাবে করবে? বাড়িতে যে তার হৃদয় হরণী আছে, যার সাথে ৩ কবুলে সে আগেই বাঁধা হয়ে আছে। তার অনুমতি ছাড়া এরকম একটা কাজ করবে কিভাবে? আর এই মেয়েকে বিয়ে করে নিয়ে যে রাখবে কোথায়? শালা মোবাইলটাও খারাপ হওয়ার সময় পেল না। বলে না, বিপদ যখন আসে সব পাশ দিয়ে আসে। আজকে আমার সাথে এরকম হলো। হঠাৎই আশেপাশে সবাই চেঁচামেচি শুরু করলো, আর তীব্র জোরে বলতে লাগলো, বিয়া তোমাকে করতেই হবে, আর এই মেয়েকেই করতে হবে। বিয়া না করলে এখান থেকে এক পাও নড়তে পারবে না। ঠিক আছে, করব আমি বিয়ে। তীব্র রাগে আরিয়ান উত্তর দিল। এতক্ষণ মাথা তুলে তাকালো। তুলনা যে এতক্ষণ নিঃশব্দে চোখের পানি ফেলাচ্ছিল মাথা নত করে। কিছুক্ষণ আগেও লোকগুলো তাকে কত বিচ্ছিরি কথা শোনাচ্ছিল। আজ তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু একটু আগে তার সাথে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। সন্ধ্যা থেকেই তুলনাকে সাজিয়ে পরিয়ে বসে রেখেছে তার কিছু কাজিন। আজ তার বিয়ে। তবে তার মতের বিরুদ্ধে কেউ জানতেই চাইল না সে কি বিয়েতে রাজি আছে কিনা। তাই তো সে সন্ধ্যার পরে ঘরের দরজা দিয়ে বসেছিল। সন্ধ্যার পর থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, তাই বর আসতে অনেক দেরি হচ্ছিল। টানা ৪ ঘন্টা তীব্র বেগে বৃষ্টি আর ঝড়, বরপক্ষ আসতে পারেনি। তবে তুলনার ঘরে বসে ভালো লাগতেছিল না। হঠাৎ ওই দরজায় কেউ কড়া নাড়ল। তুলনা ভেবেছিল হয়তো তার বড় মা তাকে ডাকছে। তাই তো সে জিজ্ঞাসা না করে দরজা খুলে দিল। আর দেখলেও দরজার ওপাশে সে, একজন সুদর্শন যুবক, বৃষ্টিতে ভিজে একদম চুপচুপা হয়ে গেছে। পরনে নীল টি শার্টটা একদম গায়ের সাথে লেপ্টে গেছে। তুলনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার তো চোখের পলক পড়ছে না। এত সুদর্শন যুবক সে কখনো দেখেনি। সে মনে মনে ভাবল, পুরুষরা বুঝি এত সুন্দর হয়? কই, এর আগে তো এত সুন্দর পুরুষ দেখিনি। এই যে শুনুন, আমাকে প্লিজ ভেতরে আসতে দিন। বাইরে অনেক ঝড় বৃষ্টি, একটু কি আশ্রয় হবে? বিনয়ের সুরে আরিয়ান বলল। তুলনা মনে মনে বলল, যেমন সুন্দর তার চেহারা, তেমনি সুন্দর তার কণ্ঠ, আর তেমনি অমায়িক তার ব্যবহার মনে হচ্ছে। মাশা আল্লাহ। এই যে শুনুন, আমাকে কি ভেতরে আসতে দেবেন? তুলনা অস্বস্তিতে পড়ল। এত রাতে একটা পুরুষ মানুষকে তার ঘরে ঢুকতে দিতে তার কেমন জানি একটা লাগছে। মন সায় দিচ্ছে না। অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগে অবশেষে তুলনা বলল, জি ভেতরে আসুন। আরিয়ান ঘরের ভেতরে ঢুকতে না ঢুকতেই কে যেন এসে বলল, ওই মাইয়া এর লাইগাই বিয়েতে রাজি হইতে চায় না, নাগর আছে মাইয়ার। আরে কই, কোথায় আসো, দেইখা যাও। মুরাদের মাইয়ার কাহিনী নাগর নিয়ে আইছে। আর তারপরই গ্রামের সব লোক মিলে সভা বসালো। তাহলে কবুল বলো। আরিয়ান বিড়বিড় করে বলল, মাফ করো আমার চাঁদনি। আমি জানি তোমাকে ঠকানো হচ্ছে, তবে আমি কিছু করতে পারছি না। আল্লাহ আমায় বাঁচাও। আমার শুধু বিশ্বাস, আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো। এই বিয়েটাও হয়তো কোনো ভালোর জন্যই। কি হলো কবুল বলো। অবশেষে অনেক ভূমিকা পালন করে, মস্তিষ্কে মন বিবেক এর সাথে লড়াই করে আরিয়ান বলে দিল, কবুল, কবুল, কবুল। আর সবাই একজোটে বলল, আলহামদুলিল্লাহ। এবার তুলনাকে কবুল বলতে বলা হলো।
তুলনা অনেক ইতস্ত করে আশেপাশে তাকিয়ে কান্না ভেজা চোখে কাঁপা কাঁপা গলায় বলেই দিল, কবুল, কবুল, কবুল। আর সবাই আরেকবার বলে উঠল, আলহামদুলিল্লাহ। তোমরা এখন বিবাহিত, এখন যত অপকর্ম আছে করতে পারো। এই মিয়া বউ নিয়া চইলা যাও গ্রাম থেকে এখন। রাত্রি ফুল একটা। গাজীপুর ভিলার সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান এবং তার সদ্য স্ত্রী তুলনা তাহসিন। কিন্তু বাড়ির দরজা কড়া নাড়তে পারতেছে না আরিয়ান। কি হবে কড়া নাড়লে? এটাই ভাবতেছে। চাঁদনি দরজা খুলবে আর খোলার সাথে সাথে তার পাশে তার সদ্য স্ত্রীকে দেখবে। কি রকম করবে মেয়েটা? তাকে যে বড্ড ভালোবাসে চাঁদনি। বয়সটাই কি বা মেয়েটার, মাত্র ক্লাস 9-এ পড়ে। 15 বছর বয়স। এই বয়সে কত কিছু সহ্য করেছে মেয়েটা। এখন কিনা তাকে সতীনের সংসার করতে হবে। কথাটা ভাবতে গা হিম ধরে যাচ্ছে আরিয়ানের। জানে মেয়েটা রাত্রে খায়নি এখন। তার জন্যই হয়তো এখনো খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। হয়তো বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর মেন দরজার দিকে। না আর ভাবতে পারতেছি না। দরজা খুলতে বলতেছেন না কেন? আমরা কি সারা রাত এখানেই থাকবো? কি হলো, আপনার বাড়িতে কি কেউ নেই? অনেক ইতস্ত করেই তুলনা বলল। তুলনার কথা শুনে আরিয়ান দরজায় কড়া নাড়ল। 1 মিনিটও সময় ব্যয় হয়নি। হঠাৎ করে দরজা খুলে গেল আর দরজার ওপারে থাকা মানুষটি আরিয়ানের দিকে প্রশ্নবিদ্ধ নয়নে চেয়ে আছে। এই মেয়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে কি ঢুকতে দেবে না? চাঁদনি সরে দাঁড়ালো। তুলনা ধন্যবাদ বলে ভিতরে ঢুকলো। আরিয়ান এখন ওখানেই দাঁড়িয়ে আছে। তুলনা এবার আরিয়ানকে বলল, আপনি কি ভেতরে আসবেন না? দাঁড়িয়ে আছেন কেন এখন ওখানে? এই মেয়ে তুমি কি আমার স্বামীর ছোট বোন? মানে আমার ননদ? দেখো, তোমার ভাবি পছন্দ না হলেও আমাকে ভাবি বলে ডাকতে হবে। আমাদের দুজনকার বিয়েটা অপ্রত্যাশিতভাবে হলেও হয়েছে তো, তাই আমার সাথে ঝগড়া করো না। ননদ আর ভাবি মিলে দুই বোনের মতো থাকবো। এ বাড়িতে কি আর কোনো লোক নাই? ডেকে নিয়ে আসো, নতুন বউকে দেখবে। এখনো দাঁড়িয়ে আছো কেন? আর তোমার নাম কি? চাঁদনি স্বাভাবিকভাবে উত্তর দিল, জি আমার নাম চাঁদনি। বাহ, অনেক মিষ্টি নাম তো। তুমিও দেখতে অনেক মিষ্টি। যাও যাও, বাড়ির সকল লোককে ডেকে নিয়ে আসো। তাবাস্সুম আপু, দুলাভাই, বড় ফুপি, ছোট ফুপি, বড় আব্বা, দেখে যান, আপনাদের প্রাণের ছেলে বিয়ে করে এসেছে। বাড়িতে নতুন বউ এসেছে, বরণ করে ঘরে তুলুন। ও দাদিমা, দেখে যাও, দেখে যাও তোমার প্রাণের নাতি কি করে এসেছে। স্রষ্টা উষা, সবাই তাড়াতাড়ি আসো। সবাই জাগনায় ছিল, তাই এক ডাকে সবাই হুড়মুড়ি দিয়ে দরজার কাছে আসলো। এই মেয়ে এত জোরে চিল্লাপাল্লা করছেন কেন? বাড়িতে কি চোর ঢুকেছে নাকি? আরিয়ানের বড় ফুপি শান্তা দেওয়ান বলল, চোর অবশ্যই ঢোকেনি। বকবক বাদ দাও, কি হয়েছে সেটা বলো। আর এই মেয়ে কে? আমি তুলনা তাহসিন, আপনাদের বাড়ির ছেলে, মিরাজ মাহমুদ আরিয়ানের বউ, মানে বউ। আমার নাতির তো বিয়ে আমি দিছি। নূরজাহান বেগম বললেন। এতক্ষণ তুলনা শাড়ির আঁচল টেনে মাথা নত করেছিল, কিন্তু নূরজাহান বেগমের কথা শুনে তৎক্ষণাৎ মাথা তুলে তাকালো সবার দিকে। তুলনার দিকে তাকিয়ে উপস্থিত সবাই আলতো স্বরেই বলল, মাশা আল্লাহ। বলল, এতক্ষণ আরিয়ান দরজার সামনে দাঁড়িয়ে থাকলেও তার দাদির কথা শুনে চাঁদনি আর তুলনার মাঝখানে এসে দাঁড়িয়েছিল। কিন্তু সবাই মাশাল্লাহ বলা দেখে গম্ভীর মুখ আরো গম্ভীর করে নেয়। এতক্ষণ সবাই তুলনাকে আজে বাজে কথা শোনাবে বলে ভেবেছিল, কিন্তু এই মেয়ের দিকে তাকাতেই তো এদের সব রাগ পানি হয়ে যাচ্ছে। তাবাস্সুম তো বলেই উঠল, আরিয়ান ভাই আমার, এত সুন্দর পরীর মতো মেয়ে কোথা থেকে তুলে আনলি? চাঁদনি সবার মুখের দিকে তাকালো। সবার চোখে মুগ্ধতা ছড়িয়ে আসে তুলনাকে দেখে। আর ছড়াবে না কেন? কি সুন্দর গায়ের গঠন, হরিণের মতো চোখ, চোখের মণিটা একদম নীল, মনে হয় চোখ দিয়ে মানুষকে বশ করে নেবে। গোল গোল চেহারা, সরু নাক, মাথার চুলগুলো বেনি করা একদম কোমর পর্যন্ত। কণ্ঠস্বরও মাশাআল্লাহ সেই সুন্দর। দুধে আলতা গায়ের রং, অতিরিক্ত কান্নার ফলে চোখ দুটো ফুলে গোল গোল হয়ে আসে। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আসে। মনে হচ্ছে গায়ের টোকা দিলে রক্ত বেরিয়ে আসবে। একদম জীবন্ত পুতুল। তাই কি আরিয়ান তুলনাকে পছন্দ করলো? তাকে বিয়ে করে বাড়িতেও নিয়ে আসলো? করতেই পারে। এটাই তো মনে হচ্ছে আরিয়ানের সেই প্রেয়সী, যার কথা আরিয়ান চাঁদনিকে সব সময় বলতো। এই জন্যই কি তাকে বিবাহ করতে আরিয়ান অনীহা করেছিল? হতে পারে। চাঁদনি সব সহ্য হচ্ছে না।
তার মাথা ধরে যাচ্ছে। তো পরীর মতো মেয়েকে ঘরে তুলছেন না কেন? আর কতক্ষণ এখানে দাঁড় করিয়ে রাখবেন? ঘরে নিয়ে যান, কিছু খাওয়ান, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কিছু খাই নাই। আরিয়ান চাঁদনির কথা শুনে চাঁদনির দিকে তাকালো আর বলল, দেখো চাঁদনি, আমাদের বিয়েটা অপ্রত্যাশিতভাবে হয়েছে। তারপর যে যে ঘটনা ঘটেছে সব কিছু সবাইকে খুলে বলো। নূরজাহান বেগম বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এত মিষ্টি একটা মেয়ে আমাদের নাত বউ হয়েছে, ভাবতে পারতেছি না। কোনো ডিভোর্স হবে না, থাকুক না দুই বউ। আর চাঁদনি তো ঝগড়া করার মতো মেয়ে না, তাই না চাঁদনি? সতীনের সংসার করতে পারবি না? আর তুই তো এখনো ছোট। তুলনার সাথে আরিয়ানকে অনেক সুন্দর মানিয়েছে। আচ্ছা, তুলনা তোমার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। উনি তো আগেই বলেছিল ওনার বউ আছে, আমি রাজি আছি। তাবাসসুম বলল, আচ্ছা আচ্ছা, ভেতরে এসে বসো। আরিয়ান যা, তুই তো একদম ভিজে বিড়াল হয়ে গেছিস। যা, ড্রেস চেঞ্জ কর। চাঁদনি, আমার সাথে আসো। যাচ্ছি আমি, যান আপনি। আমি আমার সাথে এখনই আসতে বলেছি। এক কথা আমি দুইবার বলি না, তাড়াতাড়ি আসো, না হলে থাপ্পড় মেরে যতগুলো দাঁত আছে সব কয়টা ফালাই দেব, রাগী কণ্ঠে বলল আরিয়ান। চাঁদনি আরিয়ানের পেছনে পেছনে ঘরে চলে এলো। ঘরে ঢোকার সাথে সাথে আরিয়ান অনেকটা জোরেই দরজা লাগিয়ে দিল। নিচে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ কেঁপে উঠল ভয়ে। এইদিকে তুলনা মনে মনে ভাবছে, এই ছিল তুলনা তোর কপালে, কোনোদিন হয়তো শান্তি তোর কাছে এসে ধরা দেবে না। এখন তো সতীনেরও সংসার করতে হবে। আরিয়ানকে দেখে তো মনে হলো তাকে মেনে নেয়নি। কেন আল্লাহ, কেন আমার সাথে এরকম করলা? কেন অন্যের পাপের শাস্তি আমি পাচ্ছি সব? চাঁদনি, আমার কথা শোনো। শুনবো না আমি আপনার কথা? কি করবেন আপনি? পারেন তো শুধু থাপ্পড় মারতে। মারেন থাপ্পড়, মারতে মারতে মেরে ফেলেন একবারে। তাহলে অনেক শান্তিতে আপনার তুলনা ফুলনার সাথে সংসার করতে পারবেন। লাগলে আরও কয়েকটা বউ নিয়ে আসতে পারেন। আপনার বউ তো আবার সতীনের সংসার করতে রাজি। ভালো হবে আমাকে মারতে মারতে মেরে ফেলেন, শান্তি পাবেন আপনারা সবাই। বউ দেখো, রাগ করো না, আমার কথা শোনো। তোমাকে ছাড়া এই হৃদয়ে যে আর কাউকে জায়গা দেওয়ার আমার পক্ষে সম্ভব না। ভালোবাসি তোমায়, বোঝো না কেন? কসুর ভালোবাসা আপনার। আপনার ভালোবাসার গোষ্ঠী কেলাই। কীরকম ভালোবাসেন যে আরেকটা বউ নিয়ে আইছেন? আচ্ছা, আমার না সন্দেহ হচ্ছে আপনি ঘুষ খেয়ে আইনজীবী হয়েছেন নাকি? নিজে আইনের লোক হয়ে আইন ভঙ্গ করেছেন। আইন জানেন না? প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায় না। দাঁড়ান, আপনার নামে আমি মামলা দেব। দেখো, আমার কথা শোনো, আমি ওকে ডিভোর্স দেব। আমি কি একবারও বলেছি যে আমি ওই মেয়ের সাথে সংসার করব? তুমি তো উল্টাপাল্টা ভেবে বসে আছো। তো নিচে সবার সামনে কোনো কথা বললেন না কেন? তখন কি আপনার মুখের জবান চলে গিয়েছিল? আপনি আমায় ঠকিয়েছেন। এতটুকু কথা বলেই চাঁদনি চোখের টলমল করে জলগুলো অবাধ্যের ন্যায় পড়তে শুরু করলো। চাঁদনি, কান্না থামাও। কাঁদতেছো কেন? আমি তো ওকে ডিভোর্স দিতে চাইলামই। আচ্ছা, কালকে কোর্টে যে এই ব্যবস্থাই প্রথমে করব। তাও কান্না থামাও। কিছু হলে এত কাঁদতে হবে কেন? এত বেশি বেশি কাঁদলে মানুষ তোমাকে কাঁদানোর সুযোগ খুঁজবে। আর কান্না কইরো না প্লিজ। চাঁদনি এবার একটু জোরে কান্না শুরু করলো। হাতের কাছে যেটাই পাচ্ছে সেটাই আরিয়ানের দিকে ছুঁড়ে দিচ্ছে। চাঁদনি, আসতে মাইরা ফেলতে চাইতেছো নাকি? চাঁদনি এবার একটা অপ্রত্যাশিত কাজ করেই ফেললো। আরিয়ানকে জাপটে জড়িয়ে ধরল। আরিয়ানের বুকে মাথা ঠেকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি দয়া করে আমাকে ছেড়ে যায়েন না। আপনি ছাড়া আমার কেউ নাই। সবাই আমাকে অপছন্দ করে। সবার চোখে আমি একটা বোঝা। প্লিজ, আপনি আমাকে কষ্ট দিয়েন না। আমি শুধু আপনাকেই চাই। আপনাকে ছাড়া আমার আর কিছু চাই না। জানেন, আপনি যখন অন্য কোনো মেয়ের সাথে কথা বলেন আমার তখন কষ্ট হয়। আমার বুকের ভেতর অসহ্য রকম যন্ত্রণা হয়। মনে হয় আপনাকে সহ ওই মেয়েকে খুন করে ফেলি। আপনি কি আমাকে পছন্দ করেন না? আমি কি দেখতে ফর্সা না তার জন্য? আমি কি করব? আল্লাহ আমাকে যেরকম বানাইছে আমি দেখতে সেরকম। এই মেয়ে, কি আবোল তাবোল বলতেছো? যারা তোমাকে অসুন্দর বলে তাদের অতি দ্রুত চোখের ডাক্তার দেখানো উচিত। কে বলেছে আমার চাঁদনি অসুন্দর? আমার চাঁদনি আমার কাছে শ্রেষ্ঠ সুন্দরী। যারা তোমাকে অসুন্দর বলেছে তারা হয়তো তোমার নরম হৃদয়টা দেখেনি। তারা হয়তো তোমার চোখের দিকে গভীরভাবে তাকায়নি। তারা হয়তো শুধু বাহ্যিক সৌন্দর্যটাই খুঁজেছে, ভেতরের সৌন্দর্যটা দেখেনি। তারা হয়তো দেখেনি তোমার চাল চলন,
তারা হয়তো শোনেনি তোমার মুখের মিষ্টি মিষ্টি কথা। অবশ্য তোমার মুখে তিতা কথা আমার কাছে মিষ্টি শোনায়। চাঁদনি, তারা তোমাকে আমার মতো করে জানেনি, শুনেছ মেয়ে? চাঁদনি, ঘুমিয়ে গেলে নাকি? চাঁদনি অনেক আগেই ঘুমিয়ে গিয়েছিল। কাঁদতে কাঁদতে আরিয়ানের ভেজা শার্টটা আরও ভিজিয়ে দিয়েছে। আরিয়ানের আর কি করার, চাঁদনিকে কোলে করে নিয়ে খাটে শুয়ে দিয়ে সেও ভেজা কাপড় চেঞ্জ করে একদম চাঁদনিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আচ্ছা তুলনা আপু, তুমি কিসে পড়ো? স্রষ্টা অনেক উত্তেজিত হয়ে প্রশ্ন করল, কারণ তুলনাকে তার নিজের সমবয়সী মনে হচ্ছে। আমি ইন্টারমিডিয়েট শেষ করার পর আর পড়িনি। হয়তো পড়াশোনা করলে এখন অনার্স সেকেন্ড ইয়ারে থাকতাম। হতাশা ভরা কণ্ঠে তুলনা জবাব দিল, কেন আর পড়নি? ইন্টার পাস করাটাই কত কষ্ট করে করলাম। যাদের বাবা মা থাকে না তাদের বেশি বেশি স্বপ্ন দেখতে হয় না, কারণ তাদের স্বপ্ন পূরণের জন্য কেউ বলে না তোকে এটা করতে হবে। যখন পৃথিবীতে নিজের বাবা মা নামের মানুষগুলো থাকে না, তখন বোঝা যায় পৃথিবী কত কঠিন, এই পৃথিবীর কিছু মানুষ কতটা নিকৃষ্ট। উষা হঠাৎই প্রশ্ন করল, নিজের ইচ্ছা শক্তি থাকলে সব কিছু করা যায়। হ্যাঁ, অবশ্যই করা যায়, কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। ছোটবেলা থেকে এমন একটা পরিবেশে বড় হয়েছে যে কারো কাছ থেকে কোনো কিছু চাইতেই আমার ভোগ করত। সেটা তোমরা বুঝবে না। সরি আপু, আমি জানতাম না তোমার বাবা মা নেই। তুমি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। উষা আয়, আমরাও ঘুমাতে যাই, কালকে অনেক কাজ আছে। আর কি যে নাটক শুরু হয় কালকে সকাল সকাল আল্লাহই জানে। হঠাৎ করে আরিয়ানের ঘুম ভেঙে গেল, কিন্তু পাশে চাঁদনি নেই। ঘড়ির দিকে তাকিয়ে তার চোখ কপালে। দুপুর 1টা বাজে। কালকে অনেক ক্লান্ত থাকায় ঘুমটা অনেক বেশি ছিল। আরিয়ান, আজকে কি তুই ঘুম থেকে উঠবি? দুপুর 1টা বাজে, তাড়াতাড়ি নিচে আয় ফার্স্ট। আমি ডিভোর্স দিতে চাই। হঠাৎ আরিয়ানের এরকম কথায় সবাই চুপসে গেল। তাবাসসুম বলল, কাকে ডিভোর্স দিতে চাও? অবশ্যই যে উড়ে এসে জুড়ে বসেছে। একটু থেমে আবার বলল, তুলনাকে ডিভোর্স দিতে চাই। উড়ে এসে জুড়ে তো চাঁদনিও বসেছিল আমার মনে হচ্ছে। আরিয়ানের বড় আব্বু আজিজ দেওয়ান বলল, তোমার তুলনাকে ডিভোর্স না দিয়ে চাঁদনিকে ডিভোর্স দেওয়া উচিত। ওর জন্য তোমার সাথে কি কি হয়ে গেল, তবুও কি তোমার আক্কেল জ্ঞান হবে না কিছু? আর চাঁদনি এখনো অনেক ছোট, ডিভোর্স দিলে অনেক বড় কিছু হবে না, না ও কিছু করতে পারবে? তাবাসসুম একটু জোরেই বলল আরিয়ানকে, আপু প্লিজ থামো, তোমাকে অনেক মান্যগণ্য করি বলে এই না যে আমি তোমার বইয়ের নামে এইসব কথা শুনবো। আমি চাঁদনিকে বিয়ে করেছি, আমার মাথা ব্যথা নেই। তোমাদের কেন মাথা ব্যথা ওকে নিয়ে? ওকে কি তোমরা খাওয়াইতেছো? আর আমার সাথে কি হয়েছে না হয়েছে সেটা আমি বুঝবো। তুমি তুলনাকে ডিভোর্স দিবে মানে দেবে। তোমরা না বললেও দেব আর হ্যাঁ বললেও দেব। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আরিয়ান থামল। দাদু ভাই, তাবাসসুম ঠিক কথাই বলেছে। তোমার চাঁদনিকে ডিভোর্স দেওয়া উচিত। এটা তোমার জন্য ভালো হবে আর আমাদের জন্য। নুসরাত বেগম বললেন, হ্যাঁ ভাইয়া, চাঁদনিকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে ঝামেলাটা এই বাড়ি থেকে চলে যাবে। আর তুলনা আপুকে রেখে দাও। তুলনা আপুকে ডিভোর্স দিও না। ওনার তো বাবা মাও নাই আর থাকার জায়গাও নাই। চুপ, এটা আমার লাইফ। আমার আমার লাইফে আমি কি করব সেগুলো কি তোমাদের কাছ থেকে জেনে করব? আমি বুঝি না চাঁদনিকে তোমরা কেন সহ্য করতে পারো না। ওইটুকু মেয়ে তোমাদের কি এমন ক্ষতি করেছে? বুঝলাম না আমি তোমাদের ব্যাপার স্যাপার। একটা মেয়েকে আমি কালকেই নিয়ে আসলাম। ওই মেয়েটার সম্পর্কে তোমরা ভালো করে কিছু জানো না। ওই মেয়েটাই তোমাদের পছন্দ হয়ে গেল। আমি তুলনাকে ডিভোর্স দেব মানে দেব। যদি আমার ওপর কেউ কথা বলো তো চাঁদনিকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরিয়ান অনেকটা রাগী স্বরেই বলল, আমি আপনাকে ডিভোর্স দিতে রাজি। তুলনা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। কেন তার জন্য মানুষের পরিবারের ঝগড়া লাগবে? আর আরিয়ান তো ঠিক কথাই বলেছে, সে উড়ে এসে জুড়ে বসেছে। কিন্তু আমার একটা শর্ত আছে। এতক্ষণ খাবার টেবিলে যারা বসেছিল সবাই তুলনার কথা শুনে তুলনার দিকে তাকালো। আরিয়ান সহ সবাই একসাথে বলল, কি শর্ত? আমি ডিভোর্স দিতে রাজি আছি, কিন্তু ডিভোর্সের পরে আমি এই বাড়িতেই থাকতে চাই। আমার থাকার কোনো জায়গা নেই। আমি এখানে আপনাদের সাথে থাকতে চাই। যদি আপনারা আমাকে থাকতে দেন তবে আমি ডিভোর্স দিতে রাজি। বললেন, শর্তে মঞ্জুর? হ্যাঁ, আমি রাজি আছি।
পারলে তোমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দেব। নো টেনশন, নো টেনশন, তুমি এখানে থাকতে পারো, তবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে আমি ডিভোর্সের ব্যবস্থা নিলাম। আরিয়ান স্বাভাবিকভাবে বলল, আরিয়ান তুমি ভুল করছো। আপু, আমি কোনো ভুল করছি না। আর ভুল করলেও আমার কোনো সমস্যা নেই। আমি ভুল করলে আমি বুঝবো। এই কথাটা বলেই আরিয়ান হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আরিয়ান দাদু ভাই, দুপুরের খাবারটা অন্তত খেয়ে যা। সকালের নাস্তাও করিসনি, একটু আগে উঠিলি। আরে খেয়ে তো যা। আরিয়ান কি শুনছে তার কথা? সে তো মনে মনে ভাবছে, থাক, ঝামেলা থেকে বাঁচা যাচ্ছে। বিকেল 4টা, পরন্ত বিকেলে চাঁদনি একা একা রাস্তায় হাঁটতে ভালোই লাগছে। একটু আগে স্কুল ছুটি দিয়েছে। আজকে তার ক্লাস করতে একটুও ভালো লাগেনি। মন তো সেই তার বাড়িতেই পড়ে আছে। কি যে হচ্ছে বাড়িতে! হঠাৎ পেছন থেকে একটা সুরেলা স্বরে ভেসে এলো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। কারে দেখাবো আমি মনের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না। এই মেয়ে থামো। চাঁদনি থামলো, পিছনে ঘুরে বলল, জি কিছু বলবেন? চাঁদনি চেনে মানুষটাকে। ইনি হচ্ছেন আমান সাহেব বুয়া, তার বাবার চিরশত্রুর একমাত্র পুত্র। শোনো মেয়ে, পরন্ত বিকেলে একা একা হাঁটটা ভালো না। তোমার ছায়া রাগ করবে, কাউকে পাশে নিয়ে অন্তত হাঁটো। চলো, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছি। আমান মুচকি হেসে বলল, তবে চলুন। চাঁদনি স্বাভাবিকভাবে উত্তর দিল, এই মানুষটা বড্ড ভালো, যতই তার বাবার শত্রুর ছেলে হোক। তার সাথে তো আর সাইফের কোনো শত্রুতা নেই। তাকে কত হেল্প করেছে মানুষটা। আচ্ছা সাইফ ভাইয়া, প্লিজ ভাইয়া বলে তোর না হওয়া বরের মনটা খারাপ করে দিস না। সারাদিন ধরে চাঁদনির মুখে এই মাত্র এক টুকরো হাসি ফুটল। চাঁদনি হাসতে হাসতে বলল, বিয়ে কবে করতেছেন? তোমার মা তো আমার সাথে দেখা হলেই শুধু বলতে থাকে, দেখ চাঁদনি, তুই সাইফের থেকে 10 বছরের ছোট হয়েও কত তাড়াতাড়ি বিয়ে করে নিলে। আর ওই ছেলেটা বিয়েই করে না। বিয়ের কথা বললেই শুধু আবোল তাবোল বকবক করে। আমি কি একবারও বলেছি মাকে আমি বিয়ে করব না? অবশ্যই বিয়ে করব। তোর মতো একটা মেয়ে পেলে বিয়ে করব। তুই তো আর বিয়ে করবি না? একটু ভঙ্গিমায় করে সাইফ বলে। দেখ, কথা বলতে বলতে তোর বাড়ি এসে গেল। আচ্ছা তাহলে যা, আমি আসি। সাইফ ভাইয়া প্লিজ ভেতরে আসো। চাঁদনি অনুনয় করে বলল, ইস, মারতে চাস নাকি আমারে? তোর ওই ঘূর্ণিঝড়ওয়ালা মেজাজে জামাই আছে বাড়িতে, তার বউয়ের সাথে আমারে দেখে সে আবার জেলাস ফিল করবে। তুই যা। আরে উনি তো নাই, মনে হয় কোর্টে গেছে। আর বললেই বা কি, আমরা তো ভাই বোনের মতো। আসো তো তুমি। আচ্ছা চল বাবা, চল। আরে সাইব যে, আজকে কোন দিক থেকে সূর্য উঠেছে যে তুমি আমাদের বাড়িতে? আরিয়ানের ছোট ফুপি নুরি বেগম বললেন, আন্টি, ওইরকম কিছু না, চাঁদনিকে রাখতে আসলাম, তাই আসলাম আর কি। এসেছো যখন অনেক ভালো করেছো, রাতের খাবার খেয়ে যাবে। ছোট ফুপি বলল, অবশ্যই আন্টি, আপনার কথা কি অমান্য করা যায়? আচ্ছা বস। চাঁদনি যা, ফ্রেশ হয়ে আয়। তুলনা না আজকে অনেক সুন্দর একটা খাবার বানিয়েছে, খাবি? তাড়াতাড়ি আয়, জলদি ফ্রেশ হয়ে। চাঁদনি ধীরে পায়ে জায়গা প্রস্থান করলো। এই মহিলাকে চাঁদনির বড্ড ভালো লাগে। কত সুন্দরভাবে কথা বলে তার সাথে। আর বাকি সবাই শুধু বকাঝকা করে। আরিয়ানদের বাড়ির মধ্যে আরিয়ানের ছোট ফুপি একমাত্র মানুষ যে চাঁদনিকে বাড়ির বউ বলে মানে। তুলনা মা, একটু শরবত বানিয়ে নিয়ে আয় তো, সাইব বলল। আন্টি, তুলনা আবার কে? তোমার তো শুনেছি একটাই মেয়ে, উষা। নুরি বেগম একটু ভেবে চিন্তেই উত্তর দিলেন, আরে না, গ্রাম থেকে আমাদের এক খালাতো বোনের মেয়ে ঘুরতে আসছে। ও আচ্ছা আন্টি। আরিয়ান কখন বাসায় আসবে? আরিয়ান আজকে আর বাসায় আসবে না। একটু আগে ফোন দিয়ে বলেছে ওর অনেক কাজ আছে, রাত্রেও ফিরতে পারবে না। কেন, তোমার কি ওর সাথে দরকার ছিল? না আন্টি, অনেকদিন ধরে তো কথা হয় না ওর সাথে। সাইফ আর কথা শেষ করতে পারল না। তার চোখ আটকে গেছে এক কেশবতীর দিকে। তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে সাইফের মনে হচ্ছে তার হৃৎপিণ্ড হয়তো এখন বের হয়ে আসবে। এ তো সাক্ষাৎ অপরূপা দেখছে সে। এত সুন্দর মানুষ হয়? আচ্ছা মেয়েটা কি জানে তাকে শাড়ি পরলে আরো সুন্দর লাগতো? কি হলো সাইফ, শরবতটা খাও। সাইফের ধ্যান ভাঙল নুরি বেগমের কথায়। সে কিছুটা তাড়াতাড়ি শরবতটা শেষ করে বলল, শরবতটা তো দারুণ বানিয়েছেন। তুলনার দিকে তাকিয়ে বলল। তুলনা বলল, জি ধন্যবাদ, কিন্তু এটা আমাকে না বলে
মালাইকা খালাকে বলেন, কারণ শরবতটা আমি না, মালাইকা খালা বানিয়েছেন। সাহেব একটু ইনিয়ে বিনিয়ে বলল, বানিয়েছে তো কি হয়েছে, নিয়ে তো আসলেন আপনি। হয়তো আপনার হাতের স্পর্শ পেয়েই শরবতের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। তুলনা সাইফের কথা শুনে মুচকি একটা হাসি দিল। হঠাৎ এই সুন্দর মুহূর্তে সাইফের কর্কশ রিংটোন আলা ফোনটা বেজে উঠল। সাইফ বিরক্ত। এই ফোনটা সব সময় সুন্দর মুহূর্তেই বেজে ওঠে। অসহ্যকর একটা জিনিস। তার তো মনে হচ্ছে মোবাইলটা তার সতীন। আচ্ছা আন্টি, আমাকে এখন যেতে হবে। চাঁদনিকে বলে দিয়েন আমার তাড়া ছিল। যাওয়ার সময় তুলনার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে গেল। রাত্রি 12টা। চাঁদনি বিরক্ত। এই লোকটা এখনো বাড়িতে আসছে না কেন? 12টা বাজে, আজ বুঝি আর বাড়িতে আসবেন না? চাঁদনি তো একা থাকতে ভয় পায়। এটা কি ভুলে গেছে এই লোক? আসুক শুধু সকালবেলা, মাথার সব কয়টা চুল টেনে ছিঁড়ব। এই কথা বলতেছিল আর চাঁদনি পায়চারি করতেছিল। তার ভয় লাগতেছে একা থাকতে। কাউকে তো এখন ডাকতেও পারবে না। আবার পিপাসাও লেগেছে তার। একা একা নিচে যেতে ভয় করছে। অনেক সাহস নিয়ে চাঁদনি দরজা খুলে নিচে নামতে লাগলো। আজকে তো আরিয়ান মনে হচ্ছে আসেনি। তাই কি এত রাতে নিচে নামতেছো? একা লাগতেছে নাকি? তুমি চাইলে তোমার সাথে রাতে বেড শেয়ার করতে পারি। একটু বিশ্রী হেসেই আহসান দেওয়ান বলল, আরিয়ানের দুলাভাই, তাবাস্সুম বেগমের প্রাণপ্রিয় স্বামী। চাঁদনি হঠাৎ এরকম একটা কথা শোনায় থমকে দাঁড়ালো। জি না দুলাভাই, আমি ভয় পাচ্ছি না। আপনার ভয় পাওয়া উচিত। আমার সাথে এই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন। যদি একবার আরিয়ান শোনে আপনি আমার সাথে এভাবে কথা বলছেন, আপনার কি হবে আপনি অনেক ভালো করেই জানেন। আরিয়ানের ভয় দেখাও আমাকে। ওকে কে ভয় পায়? পারলে বলো, ও আমাকে ভয় পাবে। কথাটা বলেই আহসান চাঁদনির বাঁ হাত নিজের ডান হাতে দিয়ে চেপে ধরল। আর একটু কাছে এসে ফিসফিস করে বলল, তোর আরিয়ানের কসম, তোকে যদি ছিঁড়ে না খাই না, তো আমার নামও আহসান দেওয়ান না। চাঁদনি অনেক জোরে চিৎকার করে বলল, আহসান ভাইয়া, আমার হাত ছাড়েন বলতেছি। তোর হাত তো ছাড়ার জন্য ধরিনি, একটু ভঙ্গিমায় করে বলল আহসান। আহসান ভাইয়া, হাত ছাড়েন আমার। চাঁদনি এত জোরে কথাটা বলল যে নিস্তব্ধ রজনীতে এ কথাটা মনে হচ্ছে ঝনঝন করে চারপাশে বাজতেছে। পারলে ছাড়িয়ে দেখা। আহসান চাঁদনির হাতটা আরো শক্ত করে ধরে বলল। চাঁদনি গায়ের জোরে আহসানের হাতটা ঝটকা মারল। কোনো কাজ হলো না। চাঁদনি মনে মনে ভাবছে, এরকম গন্ডারের সাথে আমি পারবো না। ওকে বুদ্ধি করে ছাড়াতে হবে। কি হলো? এতটুকুতেই শক্তি শেষ। আপনার পেছনে আরিয়ান। চাঁদনির কথা শুনে আহসান ভয় পেয়ে চাঁদনির হাত ছেড়ে দিয়ে পেছনে ঘুরল। আর চাঁদনি হাত ছাড়া পেয়েই এক দৌড়ে তার ঘরে যে গেট লাগিয়ে দিল। এই পুঁটি মাছের সামান্য মেয়েটা আমাকে বোকা বানালো। ওকে তো আমি ছাড়বো না। এর কত তেজ আছে সেটাই দেখব। সঠিক সময় আসুক। তোর এই পৃথিবীতে বেঁচে থাকার দিন খুবই অল্প। আহসান বিড়বিড় করে বলল। আরিয়ানের কাছে আহসান ভাইয়ের কথা বলে দিতে হবে। কিন্তু উনি কি আমার কথা বিশ্বাস করবে? যতই হোক উনার ফ্রেন্ড তো, আবার সাথে দুলাভাইও, তার সাথে নিজের ফুফাতো ভাই। যদি আমার কথা বিশ্বাস না করে, আমার প্রমাণ লাগবে। আর একবার আসুক আমার সামনে, এমন প্রমাণ নেব না যে কেউ বিশ্বাস না করে উপায় পাবে না। শুধু সময়ের অপেক্ষা। আহসান দেওয়ান, তোমার খারাপের ওপর ভালো মুখোশটা আমি খুলেই ছাড়ব। চাঁদনি নিজ মনে কথাগুলো বলে থামল। সকাল 10টা। সবাই একসাথে খাবার টেবিলে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। আরিয়ান হঠাৎ করেই বলল, তুলনা, তোমার সাথে কিছু কথা আছে আমার। জি, কি বলবেন বলেন। তুলনা মনে মনে ভাবছে, এই লোকটা তো একটু আগেই বাড়িতে আসলো, এখনই আবার আমার সাথে কি কথা। তোমাকে আজকে আমার সাথে একটু যেতে হবে, একটা পার্টিতে, আমার সিনিয়র একজন স্যারের বাড়িতে। সেখানে সবাই নিজের ওয়াইফকে নিয়ে যাবে, তো তুমি আমার সাথে যাবে। কথাটা যেন সবার মাঝে একটা ছোটোখাটো বিস্ফোরণের মতো লাগলো। সবাই একসাথে বলে উঠল, তুই না তুলনাকে ডিভোর্স দিবি? অবশ্যই দেব। কিন্তু আমার স্যারকে কে যেন বলেছে আমি বিয়ে করেছি, তাও আবার তুলনা নামের একজনকে। তুলনার অনেক প্রশংসা করেছে স্যারের কাছে। স্যার আমার বউকে দেখতে চায়, যে আমার সাথে আমার বউকে কেমন দেখায়। আর তোমরা তো সবাই জানোই আমার বিয়ে নিয়ে সবাই কত উৎফুল্ল ছিল। হঠাৎ করে বিয়ের কথা শুনে সবাই চমকে গেছে। তাই আমার বউকে দেখার জন্য সবাই প্যারা দিচ্ছে। আমার সাথে যে চাঁদনির বিয়ে হয়েছে এটা তো আর কেউ জানে না।
কিন্তু কে যে বলেছে আমি তুলনা নামের একজন মেয়েকে বিয়ে করেছি? তাকে যদি সামনে পাইতাম না। আরিয়ান এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল। তুলনা বলল, কখন যেতে হবে? আরিয়ান স্বাভাবিকভাবেই উত্তর দিল, রাত ৯টা। রেডি হয়ে থেকো, আমি নিয়ে যাব। চাঁদনি এতক্ষণ চুপচাপ কথাগুলো শুনছিল আর ভাবছিল, আমার কথা উনি কাউকেই বলে নাই। এতটাই তুচ্ছ আমি উনার কাছে, আর উনার কথা আমি যাকে পাই তাকেই বলি যে উনি কত ভালো। চাঁদনি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তার ভালো লাগতেছে না। তাড়াতাড়ি খাবার খেয়ে এখান থেকে গেলে সে শান্তি পাবে। স্রষ্টা, আমার ফোন ধরো না কেন তুমি? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? পাগলের মতো তোমার পেছনে ঘুরছি তো, এর জন্য পাত্তা দিচ্ছ না। যখন থাকবো না তখন বুঝবা। এই বাল, তুই থাক আর না থাক আমার কি? সেদিন কেন তুই ভাইয়াকে ডেকে নিয়ে গেলি? তোর দাদিরে কি গ্রাম থেকে তুই নিজে আনতে পারতি না? যে শুধু আমার ভাইটার এরকম একটা ঘটনা ঘটে গেল। স্রষ্টা অনেকটা রাগী কণ্ঠে বলল। রোহান শান্তভাবে বলল, প্লিজ জান, রাগ করো না। ১ মাস পর আমাদের বিয়ে। এখন যদি তুমি এভাবে আমার সাথে রাগারাগি করো তাহলে কিছু হবে? তোকে আমি বিয়ে করব না। ফোন রাখ বেটা। শ্রেষ্ঠা কথাটা বলে ফোনটা রেখে দিল। শ্রেষ্ঠার কথা শুনে উষা হাসতে হাসতে বলল, প্লিজ জান, রাগ করো না। একটু ভঙ্গিমায় করে বলল। শ্রেষ্ঠা একরাশ বিরক্তি নিয়ে বলল, বের হবি তুই আমার ঘর থেকে? উফ, সবাই অসহ্যকর তোরা। উষা হাসতে হাসতে বেরিয়ে গেল ঘর থেকে। চাঁদনি, তোমার কাছে কি শাড়ি হবে? তুলনার কথা শুনে চাঁদনি একটু চমকালো। নিজেকে স্বাভাবিক করে রেখে উত্তর দিল, কি করবে? আমি তো ওনার সাথে পার্টিতে যাব, কিন্তু আমার কাছে তো কোনো ভালো ড্রেস নাই। কালকে আমাকে শ্রেষ্ঠা মার্কেটে নিয়ে যাবে, তখন জামা কিনবো। কিন্তু এখন আমি কি পরে যাব? তাই তোমার কাছে যদি একটা শাড়ি থাকতো আমার জন্য উপকার হতো। আছে তোমার কাছে শাড়ি? চাঁদনি মুচকি হেসে জবাব দিল, অবশ্যই আছে আমার কাছে শাড়ি। দাঁড়াও, আমি দিচ্ছি। চাঁদনি আলমারি খুলে ভেবেচিন্তে একটা কালো সিল্কি শাড়ি বের করলো। শাড়িটা অত্যন্ত সুন্দর। শাড়িটা তাকে আরিয়ান দিয়েছিল বিয়ের রাতে। কিন্তু শাড়ি তো চাঁদনি পরতে পারে না, তাই চাঁদনি অনেকটা যত্ন করে শাড়িটা আলমারিতে রেখেছিল। শাড়ি পরা শেখার পর সে শাড়িটা পরতে চেয়েছিল। যতই হোক, আরিয়ান তাকে প্রথম উপহারে দিয়েছেন এটা। কিন্তু তার কেন যেন শাড়িটা তুলনাকে দিতে মন চাচ্ছে। শাড়িটা পরলে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগবে। তাকে অবশ্যই এতটা ভালো লাগবে না যতটা তুলনাকে লাগবে। তাই চাঁদনি তুলনাকে শাড়িটা দিল। এত সুন্দর শাড়ি, এটা পরলে তোমাকে সুন্দর লাগবে। চাঁদনি মৃদু হেসে তুলনাকে জবাব দিল, সুন্দর না, অসম্ভব সুন্দর লাগবে। ধন্যবাদ তোমাকে। ও না, অনেক দেরি হয়ে গেছে, আমার এখন বের হতে হবে। উনি হয়তো নিচে দাঁড়িয়ে আছে, আমি যাই। তুলনা যাওয়ার পর চাঁদনি আনমনে ঘরের জানালাটা খুলল। রাতের অশান্ত হাওয়া এসে চাঁদনির খোলা চুলগুলো উড়িয়ে দিল। সে শান্ত চোখেই নিচে তাকালো। নিচে আরিয়ান গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, এক মনে মোবাইলে কি যেন দেখছে। অজান্তেই চাঁদনির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তার এই একটা সমস্যা, রাগ করলেও কান্না আসে, অভিমান করলেও কান্না আসে, খুশি থাকলেও কান্না আসে। কেন সে এরকম চোখের পানি ধরে রাখতে পারে না? তুলনা মা, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। বড় ফুপির কথা শুনে তুলনা একটু লজ্জায় পেল। ফর্সা গাল দুটো একদম টমেটোর মতো লাল হয়ে গেছে। আরে লজ্জা পেও না, শান্তা দেওয়ান বলে মুচকি হেসে চলে গেল। তুলনা একটু বেশি এক্সাইটেড। সে কখনো বাইরে ঘোরাফেরা করেনি, কখনো কোনো জায়গায় বেরোতে যায়নি। আত্মীয়ের বাড়িতেই তো কখনো যেত না। আর পার্টি, তুলনা জানে না পার্টি কেমন হয়। সে কখনো মানুষের সাথে ভালোভাবে কথা বলেনি। তার কেন জানি আজকে আরিয়ানের সাথে যেতে মন চাইছে। আনমনে ভাবতে ভাবতে তুলনার দরজা খুলে বাড়ির বাহিরে গেল। এতক্ষণে তোমার আসার সময় হলো? আরিয়ান কিছুটা রাগী কণ্ঠে বলল, সরি, দেখেন তো আমাকে কেমন লাগছে? ভালোই লাগছে। আরিয়ান তুলনার দিকে না তাকিয়েই উত্তর দিল, আরে আপনি তো না দেখেই বলতেছেন ভালো লাগতেছে। আমার দিকে তাকিয়ে বলুন কেমন লাগতেছে আমাকে। সিল্কের শাড়িতে আরিয়ান বিরক্ত ভরা চোখ নিয়ে তুলনার দিকে তাকালো। কয়েক সেকেন্ডের জন্য সে থমকে গেল। কিছু একটা ভেবে উত্তর দিল, এই শাড়িটা তুমি কোথায় পেয়েছো? শাড়িটা শাড়িটা তো আমাকে চাঁদনি দিয়েছে। ও বলেছে আমাকে অনেক সুন্দর লাগবে। মিষ্টি একটা মেয়ে। আপনি কিন্তু অনেক ভালো মেয়েকেই বিয়ে করেছেন। বলেন না আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, একটু জোরে বলল আরিয়ান। আর একটু জোরে বলল,
কিছু একটা কমতি আছে, দাঁড়াও। তুলনা প্রশ্নবিদ্ধ নয়নে দাঁড়িয়ে থাকলো আরিয়ানের দিকে তাকিয়ে। আরিয়ান পাশের টব থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে তুলনার হাতে দিল। এটা তোমার চুলের খোঁপায় দাও, আরো সুন্দর লাগবে। দিচ্ছি তো। আপনি এত জোরে জোরে কথা বলতেছেন কেন? চলেন যাওয়া যাক, দেরি হচ্ছে। ওঠো গাড়িতে। তারপর কোনো দিকে না তাকিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসলো। তুলনা ওঠার পর 1 মিনিট দেরি না করে গাড়ি টান দিয়ে নিয়ে গেল। পেছনে রেখে গেল এক জোড়া কান্নারত নয়ন। এতক্ষণ চাঁদনি জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরিয়ান আর তুলনাকে দেখতেছিল। তার কেন জানি আজকে চোখের পানি থামছে না। আরিয়ান চাঁদনিকে শোনানোর জন্যই কথাগুলো এত জোরে বলেছিল। চাঁদনি এটা অনেক ভালো করেই বুঝেছে। আরিয়ান চাঁদনির ওপর রাগ করেছে। আচ্ছা, চাঁদনি তো আরিয়ানের রাগ বোঝে, কিন্তু আরিয়ান কি তার অভিমান রাগ কিছুই বোঝে না? চাঁদনির কেন যেন খারাপ লাগছে, বুকের ভেতরটা কেমন যেন ধড়ফড় করছে। সে তাড়াতাড়ি জানালা লাগিয়ে দিয়ে ফোনটা হাতে নিল। চলবে?